হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা ফোর্থ সেমিস্টার জেনারেলের স্টুডেন্টদের জন্য। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে রিং, ফিল্ড অ্যান্ড ইন্টিগ্রাল ডোমেন। এই তিনটে আলাদা আলাদা পার্ট। আজকে আমরা রিং সম্বন্ধে আলোচনা করব। সবার ফার্স্টে এখানে যেটা বলার দরকার সেটা হচ্ছে রিংয়ের ডেফিনেশনটা কী। আমরা এর আগে গ্রুপ পড়ে এসেছি, আমরা জানি গ্রুপের ডেফিনেশন কী ছিল। জি একটা নন এমটি সেট হতো এবং তার উপরে আমরা একটা বাইনারি অপারেশনকে ডিফাইন করতাম। সেই অ্যালজেব্রিক স্ট্রাকচারটা, ওই নন এমটি সেট এবং ওই বাইনারি অপারেশন মিলে যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা তৈরি হতো, সেটা যদি চারটে কন্ডিশনকে স্যাটিসফাই করতো তাহলে আমরা বলেছিলাম যে ওই অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে আমরা বলবো গ্রুপ। সিমিলারলি এক্ষেত্রেও আমরা একটা নন এমটি সেট নেব এবং সেই সেটটার নাম আমরা দিচ্ছি ক্যাপিটাল আর। সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা নন এমটি সেট, আমরা এখানে কনসিডার করে নিয়েছি এবং এটার নাম আমি সাপোজ দিলাম ক্যাপিটাল আর। তাহলে এই নন এমটি সেটটা দুটো বাইনারি অপারেশনের সাপেক্ষে, ওখানে ছিল একটা, এখানে দুটো বাইনারি অপারেশন। কি কি অপারেশন দুটো? একটা হচ্ছে অ্যাডিশন, যেটাকে আমরা এখানে সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করব প্লাস হিসাবে, আর একটা হচ্ছে আমাদের কি না মাল্টিপ্লিকেশন, যেটাকে আমরা এখানে ডট দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে এই যে আমাদের নন এমটি সেট আর, এই দুটো বাইনারি অপারেশনের সাপেক্ষে যদি নটা কন্ডিশনকে স্যাটিসফাই করে, আমি এখন নটা কন্ডিশন বলবো পরপর, যদি এই নটা কন্ডিশনকে স্যাটিসফাই করে তাহলে বলবো এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে একটা কি না রিং। আমরা রিংকে এই হিসাবে ডিনোট করব। যখনই লিখবো রিং তখন পাশে আর এর পাশে এরকম দুটো বাইনারি অপারেশনকে আমরা লিখবো। এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার তোদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে অ্যাডিশনটা, এটা কিন্তু সিম্বল অ্যাডিশন, এটা কিন্তু অলওয়েজ অ্যারিথমেটিক অ্যাডিশন নয়। মানে এটা কিন্তু অলওয়েজ যে কোনো রিংয়ের ক্ষেত্রে সবসময় যে আমাদের যে এমনি যোগ করা বোঝায় সেটা কিন্তু নাও হতে পারে। সিমিলারলি এই যে মাল্টিপ্লিকেশন ডট, এটাও কিন্তু সিম্বলিক মাল্টিপ্লিকেশন, এটা কিন্তু আমাদের সাধারণ যে আমাদের অ্যারিথমেটিক গুণ সেটা কিন্তু অলওয়েজ নাও হতে পারে। যদি কোনো অঙ্কের ক্ষেত্রে কিছু উল্লেখ করা না থাকে তাহলে বুঝবি যে সেক্ষেত্রে এই সাধারণ আমাদের যে অ্যারিথমেটিক প্লাস এবং অ্যারিথমেটিক যে মাল্টিপ্লিকেশন, এই দুটো সিম্বল তাদেরকেই রিপ্রেজেন্ট করছে। কিন্তু যদি কোনো অঙ্কের ক্ষেত্রে আলাদা করে ডিফাইন করে দেওয়া থাকে, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ আমরা একটা নন এমটি সেট নিচ্ছি আর কি, সেক্ষেত্রে আমরা নন এমটি সেটটাকে সাপোজ নিয়ে নিলাম জেড, সাপোজ ইন্টিজার সমূহের সেট নিলাম এবং এর উপরে আমি প্লাস এবং ডটকে ডিফাইন করছি। প্লাসটাকে আমরা কিভাবে ডিফাইন করছি না, এ প্লাস বি ইজিক্যাল টু লিখে দিচ্ছি এ প্লাস বি মাইনাস এ বি। এই যে প্লাসটা, এই প্লাসটা কিন্তু এই প্লাস, এটা হচ্ছে সিম্বলিক প্লাস, যে অপারেশনটা আমি এই রিং এর উপর ডিফাইন করেছি বা জেড সেটটার উপরে ডিফাইন করেছি। আর এই যে প্লাসটা দেখছি সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্লাস, তার মানে দুটো এখন আমার ইন্টিজার এ আর বি কে যোগ করতে হবে, এইটা হচ্ছে সেই যোগ। কাজেই এই প্লাস আর এই প্লাসের মধ্যে কিন্তু আলাদা ব্যাপার আছে। কাজেই সবসময় যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই প্লাসটাকে যে তুই অ্যারিথমেটিক প্লাস হিসাবে ভাববি এটা কিন্তু নয়। যদি কোনো অঙ্কে উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে ওটা অ্যারিথমেটিক প্লাস আর অ্যারিথমেটিক মাল্টিপ্লিকেশন হবে। যদি কোনো অঙ্কে এরকম উল্লেখ করে দেওয়া থাকে আলাদা করে প্লাসটা, তাহলে বুঝতে হবে এই দুটো হচ্ছে এই জেডের এলিমেন্ট, তার মানে তাদের উপরে এই প্লাসটা আমরা এইভাবে ডিফাইন করেছি। তার মানে এখানে যদি এখন আমি 2 বসাই আর এখানে 3 বসাই তাহলে অ্যান্সারটা কত পাবো না 5 মাইনাস 6 হবে, 3 দুগুণ 6, মানে অ্যান্সারটা পাবো -1। ঠিক আছে, কিন্তু এমনি যদি অ্যারিথমেটিক করতাম তাহলে এটা 5 হতো। কাজে এই জিনিসটাকে কিন্তু খুব ইম্পর্টেন্টলি দেখতে হবে যে কোনো অঙ্কে আলাদা করে ডিফাইন করে দেওয়া আছে কিনা। তার মানে এগুলো হচ্ছে সব সিম্বল, অ্যাডিশন সিম্বল এবং এক্ষেত্রে মাল্টিপ্লিকেশন সিম্বল। তাহলে এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেই নটা কন্ডিশন, যে নটা কন্ডিশন স্যাটিসফাই করলে এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে আমরা কি বলতে পারবো না রিং বলতে পারবো। তাহলে দেখা যাক সেই নখানা অ্যালজেব্রিক স্ট্রাকচার কি কি আছে। দেখ, প্রথমত হচ্ছে আমি এখানে লিখে রাখছি যে আমাদের যে রিংটা সেটা আমরা এইভাবে লিখে রাখবো, আর এখানে আমি পরপর সেই কন্ডিশনগুলোকে লিখছি। সবার ফার্স্টে মনে রাখতে হবে যে প্লাসের সাপেক্ষে এই আটটা একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে। প্লাসের সাপেক্ষে যদি কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে তাহলে কটা কন্ডিশন চলে আসবে? 5টা কন্ডিশন অলরেডি চলে আসলো। সেই 5টা কন্ডিশন কি কি হবে? প্রথমটা হচ্ছে এ প্লাস বি বিলংস টু আর, পাশে লিখবো ফর অল এ কমা বি বিলংস টু আর। এই আর কিন্তু নন এমটি সেট, আমি শুরুতেই বলে নিয়েছি এই আর মানে কিন্তু রিয়েল নাম্বারের সেট আমরা এখানে ডিনোট করছি না। রিয়েল নাম্বারের সেট হলে আমরা এখানে আর একটা দাগ দিয়ে সেটাকে আমরা আলাদা করে ডিফাইন করবো আর কি। এটা হচ্ছে আমাদের একটা নন এমটি সেট আর, রিং বলে এখানে আমরা সেটটাকে ক্যাপিটাল আর নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের প্রথমে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই হয়ে গেল। 2 নম্বরে কি হতে হবে? অ্যাসোসিয়েটিভ হতে হবে প্লাসের সাপেক্ষে।
তার মানে কি হবে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু হতে হবে a প্লাস বি প্লাস সি। পাশে আর লিখলাম না, ফর অল এবিসি বিলংস টু আর। 3 নম্বরে কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে না, এখন আমরা দেখব যে আমরা যখন গ্রুপের ক্ষেত্রে দেখেছিলাম তখন যদি অ্যাডিশনের সাপেক্ষে সেই গ্রুপটাকে ভাবি তাহলে তার অ্যাডিটিভ আইডেন্টিটিকে আমরা খুঁজে বের করেছিলাম। তাহলে এক্ষেত্রে একটা এলিমেন্ট থাকতে হবে এই আর এর মধ্যে যেটাকে আমরা বলবো জিরো এলিমেন্ট। তাহলে এখানে কি লিখছি, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট কল্ড জিরো এলিমেন্ট denoted by 0 such that a plus 0 is equal to 0 plus a is equal to a for all a belongs to R। তার মানে কি, এই জিরোটা দেখেই বুঝতে পারছি আমরা গ্রুপের ক্ষেত্রে যদি এটাকে ভাবি তাহলে এই জিরোটাই হচ্ছে সেই ওর অ্যাডিটিভ আইডেন্টিটি। তার মানে রিং এর ক্ষেত্রে যেটা অ্যাডিটিভ আইডেন্টিটি হয় তাকে আমরা কি বলি না জিরো এলিমেন্ট বলি। তাহলে এই যে আমরা দেখছি যে সেখানে এই রিং এর মধ্যে একটা জিরো এলিমেন্ট অবশ্যই থাকতে হবে, যেটাকে আমরা এই সিম্বলিক জিরো দ্বারা রিপ্রেজেন্ট করব। আবারও বলছি এটা সিম্বলিক জিরো, এটাকে কিন্তু তোরা অ্যারিথমেটিক জিরো হিসাবে ভাববি না, যে রিয়াল নাম্বারের জিরো সেই হিসাবে ভাববি না। এটা কিন্তু অলওয়েজ রিয়াল নাম্বারের জিরোকে নাও রিপ্রেজেন্ট করতে পারে। হয়তো কোনো অঙ্কের ক্ষেত্রে এই যে জিরো এলিমেন্ট সেটা হয়তো চলে আসবে রিয়াল নাম্বার 1, সুতরাং এটা কিন্তু সিম্বলিক জিরো। তাহলে এটাকে জিরো এলিমেন্ট বলবো যদি কিনা ফর অল এ বিলংস টু আর এর জন্য এ প্লাস জিরো প্লাস ইজিক্যাল টু জিরো প্লাস এ ইজিক্যাল টু এ হয়। কেমন, বইতে তোদের যে ডেফিনেশনে দেওয়া আছে সেখানে শুধুমাত্র লেখা আছে জিরো প্লাস এ ইজিক্যাল টু এ। আমরা জানি যে যদি সেটা লেফট আইডেন্টিটি হয় তাহলে রাইট আইডেন্টিটিও হয়, ওই জন্য আমি একবারে এটাকে লিখে দিলাম। 4 নম্বরে কি হবে না, আমাদের এখন কি আনতে হবে না, আমাদের ইনভার্স আনতে হবে, অ্যাডিটিভ ইনভার্স আনতে হবে। তাহলে অবশ্যই ফর অল এ বিলংস টু আর দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট মাইনাস এ সাজ দ্যাট কি হবে মাইনাস এ প্লাস এ ইজিক্যাল টু কি হবে 0। কি লিখবো, ফর অল এ বিলংস টু আর। আমি আর পুরো সম্পূর্ণ কথাটা লিখলাম না, কথাটা এরকম লেখা আছে, দেয়ার corresponding to an element a in R there exists an element minus a in R corresponding an element a belongs to R there exists an element minus a belongs to R such that minus a plus a is equal to কত হবে না 0 এলিমেন্ট হবে। সিমিলারলি is equal to দিয়ে a plus minus a করেও 0 লিখতে পারতিস, একই ব্যাপারে। এই গেল 4টে প্রপার্টি, কিন্তু আমি বলেছি প্লাসের সাপেক্ষে কমিউটেটিভ গ্রুপ হবে। তার মানে এখনো 5 নম্বর প্রপার্টি বাকি আছে, সেটা কি বলছে a প্লাস বি ইজ ইকাল টু কি হতে হবে বি প্লাস এ। এখানে কি লিখবো ফর অল এ বি বিলংস টু আর। তাহলে এই হলো আমাদের প্লাসের সাপেক্ষে কমিউটেটিভ গ্রুপ। এবার আমরা কি করব না, আমি টোটাল বলেছি 9টা প্রপার্টি আছে। এবার আমরা চলে আসবো ডটের সাপেক্ষে। প্রথমত বলে রাখি ডটের সাপেক্ষে কি হতে হবে না ক্লোজার প্রপার্টি হোল্ড করবে এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। তার মানে কি, তার মানে এ ডট বি বিলংস টু আর হবে ফর অল এ কমা বি বিলংস টু আর ক্লোজার। এবং 7 নম্বরে আমরা কি পেয়ে যাব না এ ডট বি ডট সি ইজিক্যাল টু হয়ে যাবে এ ডট বি ডট সি। এটাও আমরা পাশে লিখে রাখবো, আমি আর লিখলাম না, ফর অল এবিসি বিলংস টু আর। 8 নম্বরের প্রপার্টি কি বলছে না 8 নম্বর প্রপার্টি বলছে লেফট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তার মানে এটা বলছে এ ডট বি প্লাস সি ইজিক্যাল টু লিখতে পারবো এ ডট বি প্লাস এ ডট সি। এবং আমাদের লাস্টে 9 নম্বর প্রপার্টি বলছে রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা রাইট ডিস্ট্রিবিউটিভ ল। সেটা কি বলছে না ওটা বলছে বি প্লাস সি ডট এ ইজিক্যাল টু আমাদের হয়ে যাবে বি ডট এ প্লাস কত সি ডট এ। পাশে অবশ্যই লিখে রাখবি যে ফর অল এবিসি বিলংস টু আর। কেমন, তাহলে এই যে আমরা দেখলাম 9টা প্রপার্টি টোটাল হোল্ড করলো, এই 9টা প্রপার্টি যদি হোল্ড করে তাহলে এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে আমরা কি বলবো না দিস ইজ এ রিং। এটাকে আমরা বলবো রিং। কেমন, উইথ 2 বাইনারি অপারেশন। তাহলে মনে রাখতে হবে কি যে এখানে যে সিম্বলিক অ্যাডিশন যে অপারেশনটা আছে তার সাপেক্ষে আরটা কি ফর্ম করবে, একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে। যেটা এখানে সিম্বলিক মাল্টিপ্লিকেশন যে আমাদের অপারেশনটা আছে তার সাপেক্ষে এটা কি ফর্ম করবে না ক্লোজার প্রপার্টিকে হোল্ড করবে এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টিকে হোল্ড করবে এবং লেফট ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করবে এবং রাইট ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করবে।
তাহলে এই টোটাল 9টা প্রপার্টি হোল্ড করলে আমরা ওই অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে কি বলবো না রিং বলবো। আশা করি বোঝা গেছে যে রিংয়ের ডেফিনেশন কি। কাজেই যদি পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে শো দ্যাট দিস সেট উইথ দিস টু বাইনারি অপারেশন ফর্ম এ রিং, তাহলে কিন্তু আমাকে এই 9খানা প্রপার্টি সেক্ষেত্রে হোল্ড করছে আমাকে কিন্তু দেখাতে হবে। কাজেই ব্যাপারগুলো একটু বড় হবে অঙ্কগুলো। এরপর আমি চলে আসবো, দেখ এরপরে নোটের মধ্যে লেখা রয়েছে পরের পেজে 1 2 3 3খানা এখানে নোট পাবি। নোট 1-এ লেখা রয়েছে যেটা আমি বললাম যে রিংকে আমরা এইভাবে ডিনোট করে থাকি সেইটা লিখেছে। 2 নম্বরে লিখেছে নোটের মধ্যে যে রিংয়ের মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টসও থাকতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টসও থাকতে পারে। 3 নম্বরে বলেছে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এই প্লাস আর এই ডট অলওয়েজ অ্যারিথমেটিক প্লাস আর অ্যারিথমেটিক ডটকে রিপ্রেজেন্ট নাও করতে পারে, সেটা কোশ্চেনে আলাদা করে উল্লেখ করে দেওয়া থাকতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি আগে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কমিউটেটিভ রিং। তাহলে এই রিংটা তো একটা রিং ফর্ম করে, মানে এই স্ট্রাকচারটা তো একটা রিং ফর্ম করে গেল, কিন্তু এখন আমরা এই রিংটাকে কমিউটেটিভ রিং কখন বলবো? যদি মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে মানে ডটের সাপেক্ষে যদি এটা কমিউটেটিভ লকে হোল্ড করে। তার মানে এই রিংটা এখন একটা কমিউটেটিভ রিং হবে। আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলোর এখন আমাদের দরকার নেই। তাহলে এটাকে আমরা কমিউটেটিভ রিং কখন বলবো? যদি a ডট বি ইজ ইকাল টু বি ডট এ হয় ফর অল এ বি বিলংস টু আর। তাহলে কমিউটেটিভ রিং হলে কি হতে হবে? a ডট বি ইজ ইকাল টু বি ডট এ, পাশে কি লিখবো? ফর অল এ বি বিলংস টু আর। কেমন? তারপরে বলেছে রিং উইথ ইউনিটি। একটা নতুন টার্ম তোরা এখানে পাচ্ছিস আর কি, যে ইউনিটি। কোনো রিংয়ের ইউনিটি কাকে বলে? মনে রাখতে হবে যে ডটের সাপেক্ষে যেটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হবে, 0 এলিমেন্টটা ছিল প্লাসের সাপেক্ষে আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি। আর যদি ডটের সাপেক্ষে আমি ওই রিংয়ের মধ্যে কোনো ওর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি খুঁজে পাই, ডটের সাপেক্ষে আইডেন্টিটি, তাহলে সেই আইডেন্টিটিটাকে বলা হয় ওই রিংয়ের কি না ইউনিটি। এবং সেটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি? অনেক বইতে ক্যাপিটাল আই দ্বারাও রিপ্রেজেন্ট করে থাকে, বা অনেক বইতে স্মল ই দ্বারাও আমরা রিপ্রেজেন্ট করে থাকি। কেমন? তাহলে আমরা এখানে বলছি ইউনিটি ডেফিনেশন বলছে যে এ রিং আর উইথ রেসপেক্ট টু দি কম্পোজিশন প্লাস অ্যান্ড ডট ইজ সেড টু বি এ রিং উইথ ইউনিটি ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই ইন আর। যদি আর এর মধ্যে একটা এলিমেন্ট ই থাকে, ই বিলংস টু আর যদি হয়, এই ইটাকে আমরা বলে থাকি ইউনিটি। সাচ দ্যাট কি হতে হবে? ই ডট এ ইজ ইকাল টু এ ডট ই ইজ ইকাল টু কি হবে? এ ফর অল এ বিলংস টু আর। কেমন? তাহলে এই ডেফিনেশন থেকেই বোঝা যাচ্ছে যে ইটা কিসের মতো কাজ করছে না মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটির মতো কাজ করছে। সেটাকে আমরা রিংয়ের ক্ষেত্রে কি বলে থাকি? ইউনিটি বলে থাকি। তাহলে এরকম যদি কোনো ই এক্সিস্ট করে আর এর মধ্যে, তাহলে আরটাকে কি বলবো? রিং উইথ ইউনিটি। তাহলে আমরা দেখলাম রিংয়ের ডেফিনেশন, তারপর দেখলাম কমিউটেটিভ রিংয়ের ডেফিনেশন, তারপরে দেখলাম রিং উইথ ইউনিটি। এরপরে দেখবি রিং মানে রিংয়ের 3খানা এক্সাম্পল দেওয়া আছে। এই 3টে ইলাস্ট্রেটিভ এক্সাম্পলের মধ্যে প্রথমটা খুবই সহজ, প্রথম আর সেকেন্ডটা। প্রথমটা হচ্ছে জাস্ট ইন্টিজার সমূহ জেড, এটা যে আমাদের ইউজুয়াল অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে যে রিং ফর্ম করে সেটাকে প্রমাণ করেছে। এটা বড্ড সহজ, নিজেরা পড়লেই বুঝতে পারবি। 1 নম্বর এবং 2 নম্বর এক্সাম্পল। আমি একটু 3 নম্বর এক্সাম্পলটা নিয়ে এখানে আলোচনা করে দেবো। কেমন? দেখ 3 নম্বর এক্সাম্পলটা কি বলছে। তাহলে এইগুলো আমি মুছে দিলাম, আমরা এখন ডাইরেক্ট চলে যাচ্ছি 3 নম্বর এক্সাম্পলে, দেখা যাক সেখানে কি বলছে। 3 নম্বর এক্সাম্পলে আমাকে যে নন এমটি সেটটা দেয়া আছে সেটা আছে এরকম, কি না জেড এন দেওয়া আছে। আমরা জেড এন সম্বন্ধে জানি। জেড এনকে আমরা কি বলে থাকছি, এর আগে কি বলেছি জেড এন ডেফিনেশন বা কিভাবে আমরা এটাকে বলবো আর কি। এটা হচ্ছে সেট অফ অল রেসিডিউ ক্লাসেস অফ ইন্টিজার্স মডিউলো এন। তার মানে যে কোনো ইন্টিজারকে আমরা যদি এন দ্বারা ডিভাইড করি, তাহলে ওর যে রেসিডিউটা থাকবে, যে ভাগশেষটা থাকবে, সেই ভাগশেষের যে ক্লাসটা হবে সেই ক্লাসগুলো এর এলিমেন্ট হবে। তাহলে এন দিয়ে ভাগ করলে টোটাল ভাগশেষ আমার কতগুলো থাকতে পারে? এন সংখ্যক, 0 থেকে শুরু করে n-1 অবধি। তাহলে এর মধ্যে এলিমেন্টগুলো কি হবে? এক একটা ক্লাস হবে। সেই ক্লাসগুলো কি কি হবে না, একটা হবে 0-র ক্লাস, একটা হবে 1-এর ক্লাস, একটা হবে 2-এর ক্লাস, এরকম করে করে একদম শেষে আমরা পাবো কি n-1-এর ক্লাস। তাহলে এইটা হচ্ছে আমার সেই সেট অফ রেসিডিউ ক্লাসেস অফ ইন্টিজার্স মডিউলো এন। আমরা দেখাবো যে এই যে সেটটা, এটা
প্লাস এবং ডটের সাপেক্ষে কি ফর্ম করবে না রিং ফর্ম করবে। তোরা নিশ্চয়ই এই সেটের এলিমেন্টগুলোর উপর যে অ্যাডিশনটা আমরা অ্যাপ্লাই করি সেই অ্যাডিশন সম্বন্ধে জানা আছে। কিভাবে অ্যাপ্লাই করি, সাপোজ আমি এন এর মান ধরে নিলাম লেট বলে, আমি একটুখানি জাস্ট লিখছি একটা, যদি তোদের ভুলে যাস তার জন্য এটা একটু বলে রাখি, এটা যে লেট এন ইজ ইকাল টু সাপোজ 5 ধরলাম। তাহলে এর মধ্যে এলিমেন্টগুলো কি হবে না 0-র ক্লাস থেকে শুরু হবে এবং কোথায় এসে শেষ হবে না 4-এর ক্লাসে এসে শেষ হবে। তাহলে এর মধ্যে থেকে আমি যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে এখন যোগ করব। যোগটা কিভাবে ডিফাইন করা ছিল না, যোগটা এইভাবে ডিফাইন করা ছিল যে ক্লাস এ প্লাস ক্লাস বি ইজ ইকুয়াল টু কি হবে ক্লাস এ প্লাস বি। এবার এই এ প্লাস বি কে আমি এন দ্বারা ডিভাইড করব, করে যে রেসিডিউটা হবে, যে রিমাইন্ডারটা হবে, সেটাই হবে ওর ক্লাস। তাহলে সাপোজ আমি এখান থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি, একটা হচ্ছে 1-এর ক্লাস নিলাম, আর একটা হচ্ছে আমি 3-এর ক্লাস নিলাম। কেমন? তাহলে ইজিক্যাল টু কত হয়ে গেল 1 + 3 মানে এটা 4-এর ক্লাস। আচ্ছা, যেহেতু আমি এখানে এনকে 5 নিয়েছিলাম, সুতরাং আমি 5 দ্বারা যদি এই 4কে ডিভাইড করি তাহলে সেই 4ই ভাগশেষ থাকছে। তাহলে 1-এর ক্লাস প্লাস 3-এর ক্লাস ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে না ক্লাস 4 হয়ে যাচ্ছে। এবার যদি তোর মনে হয় যে এখানে আমি মাল্টিপ্লিকেশনটাকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি, বা সাপোজ ধর আমি 1 + 3 না নিয়ে সাপোজ এখানে এরকম একটা কাজ করি, আমরা 3 + 3 নিয়ে বলি যে কি হবে। সাপোজ ক্লাস 3 প্লাস ক্লাস 3 করলে কত হবে, না এটা করলে কত হয় ক্লাস 6 হয়। কিন্তু ক্লাস 6 মানে আবার কত, 5 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ কত থাকে 1, তার মানে এটা মানে হচ্ছে ক্লাস 1। এইভাবে আমরা ওখানে প্লাসটাকে ডিফাইন করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। এবং ডটও সিমিলারলি, আমরা ডট যখন করবো তখন গুণ করবো এবং সেটাকে 5 দ্বারা এখানে আমরা যেটা এন এর মান হবে সেটা দ্বারা ডিভাইড করে যে আমার ভাগশেষটা হবে, রেজাল্টটা হবে, সেই জিনিসটার ক্লাস। কেমন? তাহলে আমরা এখন এইটা জাস্ট আমি একটু আমাদের সেই প্রিলিমিনারি ব্যাপারটা একটু মনে করিয়ে নিলাম তোদেরকে, যদি তোরা ভুলে যাস সেক্ষেত্রে আর কি। তাহলে এইগুলো এখন আমি মুছে দিচ্ছি, এগুলো আর আমার এখন লাগছে না। আমি এখন যেটা বলবো যে আমাকে এখন এর উপর যে প্লাস আর ডটটা আমরা এই যে দেখালাম ডিফাইন করলাম, এর সাপেক্ষে দেখাতে হবে এই সেটটা একটা রিং ফর্ম করছে, তার মানে ওই 9টা কন্ডিশন স্যাটিসফাই করছে। কিন্তু এই 9টা কন্ডিশনের মধ্যে প্রথম 5টা কন্ডিশন আমি এখানে স্যাটিসফাই করে দেখাবো না। কেন দেখাবো না? তার কারণ হচ্ছে এই যে জেডএন, এই যে সেটটা, এটা যে ওই অ্যাডিশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করে, কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে, সেটা আমরা গ্রুপের ক্ষেত্রে আগেই করে এসেছি আগের চ্যাপ্টারে। তার মানে এই যে জেডএন প্লাস এইটা যে একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে, আমি এখানে লিখে দিচ্ছি কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে, এটা আমরা আগেই পড়ে এসেছিলাম। এটাকে আমরা বলতাম সেই গ্রুপ অফ ইন্টিজার্স মডিউলো এন। সুতরাং আমার ওই 5টা কন্ডিশন তো অটোমেটিক্যালি স্যাটিসফাই করে গেছে, কিন্তু তুই যখন পরীক্ষায় করবি তখন কিন্তু ওই 5টা কন্ডিশনকে স্যাটিসফাই করে দেখাবি। আমার আগের চ্যাপ্টারে হয়ে গেছে বলে আমি একই জিনিস আরেকবার করছি না। কেমন? আমরা কোথা থেকে করব না, আমরা ডটের সাপেক্ষে এখন দেখি যে সেটা ক্লোজার প্রপার্টিকে হোল্ড করে কিনা আর অ্যাসোসিয়েটিভ লকে হোল্ড করে কিনা। কেমন? তাহলে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 5টা প্রপার্টি অলরেডি এটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, আমি 6 নম্বর প্রপার্টিটা দেখছি কিভাবে আমরা এক্ষেত্রে স্যাটিসফাই করে কিনা দেখতে পারি। তাহলে আমি দুটো এলিমেন্ট নিয়ে নিলাম এই জেডএন এর মধ্যে থেকে, একটা হচ্ছে ক্লাস এ আর একটা হচ্ছে আমাদের ক্লাস বি, এটা আমরা জেডএন এর মধ্যে থেকে নিয়ে নিলাম। অতএব এদের যদি এখন আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কত পেয়ে যাবো না ক্লাস অফ এ ইন্টু বি পেয়ে যাবো, তাই তো? এই যে এ ইন্টু বি, এটাকে এন দ্বারা ডিভাইড করব, করে ভাগশেষ সাপোজ ধরলাম রিমাইন্ডারটা হবে স্মল আর, তার মানে এটা মানে অ্যাকচুয়ালি কত না ক্লাস আর হবে। এবং এই আরটা যেহেতু ভাগশেষ, এন দ্বারা ভাগ করার ফলে ভাগশেষ কি হয় না গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় আর লেস দ্যান এন হয়, আমরা জানি এটা ছোটবেলা থেকে আমরা ভাজ্য ভাজকের যে ফর্মুলা সেখান থেকে দেখে আসছি। আচ্ছা, লেস দ্যান এন মানে তো লেখাই যায় লেস দ্যান ইকুয়াল টু n - 1, সুতরাং এখান থেকে দেখতে পাচ্ছি যে আর এর মানটা যদি 0 বা তার থেকে বড় আর n - 1 এর সমান বা তার থেকে ছোট হয়, তার মানে নিশ্চয়ই এরই মধ্যে কোনো না কোনো একটা হবে এই আর এর ক্লাসটা। সুতরাং এই আর এর ক্লাসটা কার মধ্যে আছে না জেডএন এর মধ্যেই আছে, এই জেডএন যে উপরে সেটটা লিখেছি তার মধ্যেই আছে। সুতরাং আমরা দেখছি ডটের সাপেক্ষে ক্লোজার প্রপার্টি হোল্ড করে গেছে। এরপরে আমাকে কি দেখতে হবে, 7 নম্বরে কি দেখতে হবে না দেখি অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে কিনা। তাহলে এখন আমরা 3টে এলিমেন্ট নিলাম, এর সঙ্গে ক্লাস সিটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি দেখাচ্ছি যে এটা আমরা দেখবো যে হোল্ড করে কিনা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তাহলে এ ডট এখানে কত হয়ে যাচ্ছে ক্লাস বি ডট ক্লাস সি, এটা মানে আমরা কি লিখতে পারি না, এটা মানে লেখা যায় ক্লাস এ ডট দিয়ে এখানে আমরা লিখতে পারি যেভাবে আমরা মাল্টিপ্লিকেশনকে ডিফাইন করেছিলাম, এটা হয়ে যাবে ক্লাস অফ বি ইন্টু সি, তাই তো?
আবার এইটা মানে কত হয়ে যাবে এখানে, না এটা হয়ে যাবে ক্লাস এ ইন্টু এখানে হয়ে যাবে বি সি। আচ্ছা দেখ, এই যে মাল্টিপ্লিকেশনটা দেখছিস এদের ভেতরে, এই মাল্টিপ্লিকেশনটা হচ্ছে আমাদের ইউজুয়াল যে অ্যারিথমেটিক যে মাল্টিপ্লিকেশন, এমনি গুণ। এবং এই এবিসি সব কোথা থেকে এসছে, জেডের এলিমেন্টের। তাহলে জেড যে আমাদের সেটটা হয় ইন্টিজার সমূহের সেট, সে তো প্লাস আর ডটের সাপেক্ষে ইউজুয়াল প্লাস এবং ডটের সাপেক্ষে তো রিং ফর্ম করে। তার মানে সেক্ষেত্রে তো এই ডটগুলো অ্যাসোসিয়েটিভ লকে মেনে চলে। সুতরাং আমি এখন এই বক্সের মধ্যে এই মাল্টিপ্লিকেশনটাকে লিখতে পারি, এই ব্র্যাকেটটাকে এখন এবি এর এখানে দিয়ে সিটাকে এখানে দিতে পারি। তাহলে এখন এইটা ভেঙে গেলে কি হয়ে যাবে, না এটা হয়ে যাবে ক্লাস অফ এবি ইন্টু আমাদের হয়ে যাবে কত, ক্লাস অফ সি। তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি কিভাবে, না এইটাকে এখন আমরা লিখবো ক্লাস এ ইন্টু ক্লাস বি, তারপরে এখানে আমাদের ডট দিয়ে আমরা ক্লাস সি করে দেবো, এখানে ডটটা অবশ্যই আছে। তাহলে এটাকে এখন আমরা লিখে নেব কি, ক্লাস এ ইন্টু ক্লাস বি, আর এখানে আমাদের হয়ে যাবে কত, ক্লাস সি। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, না অ্যাসোসিয়েটিভ লটাও হোল্ড করছে ডটের সাপেক্ষে। তাহলে আমার আর দুটো প্রপার্টি বাদ বাকি আছে, সেটা হচ্ছে লেফট ডিস্ট্রিবিউটিভ ল এবং রাইট ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে কিনা আমরা দেখাবো। তাহলে আমি এইগুলো সব মুছে দিচ্ছি, দিয়ে আমি এখন দেখি যে লেফট আর রাইট ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে কিনা। আমি শুধু লেফট ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করে কিনা দেখাচ্ছি, সিমিলারলি তুই রাইট একটা এক্ষেত্রে পড়লেই বুঝে যাবি যে কিভাবে করতে হবে, বা একেবারেই সহজ, একটা দেখালে আর একটা এমনিই পারবি। তাহলে এখন আমি 8 নম্বর প্রপার্টি দেখাচ্ছি। এটা কি আছে, না ক্লাস এ ডট দিয়ে আমরা কি করছি, ক্লাস বি প্লাস ক্লাস সি। অনেক সময় মনে রাখবি যে এই যে আমরা প্লাসটা এখানে ডিফাইন করেছি, সেই প্লাসটাকে অনেক সময় এখানে সাফিক্সে এন দিয়েও লেখা থাকে, কিন্তু এখানে যেহেতু এগুলো সিম্বল আমি শুরুতেই বলেছি, সুতরাং যে অঙ্কই করি না কেন আলাদা করে আর অন্য প্লাস দেওয়ার দরকার নেই। এই প্লাস মানেই বুঝবো যে ওটা সিম্বলিক প্লাস, ওটা অলওয়েজ অ্যারিথমেটিক প্লাস নয়, কেমন? তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কি করব, না এটাকে আমরা কি লিখতে পারি দেখা যাক। এটাকে আমরা লিখলাম ক্লাস এ ডট দিয়ে এখানে আমাদের যোগের ফর্মুলা অনুযায়ী কি হয়ে যাবে, না ক্লাস অফ বি প্লাস সি হয়ে গেল, তাই তো? এবং এইটা যদি আমরা করি তাহলে কত হয়ে যাবে, ক্লাস অফ এ ইন্টু বি প্লাস সি হয়ে যাবে। এইটা তো সেই আমাদের এই এবিসি জেডের এলিমেন্ট, এবং জেডটা আমাদের ইউজুয়াল প্লাস আর ডটের সাপেক্ষে রিং ফর্ম করে, মানে লেফট ডিস্ট্রিবিউটিভ ল এবিসি হোল্ড করবে। এখানে যে গুণটা আছে সেটা কিন্তু আমাদের অ্যারিথমেটিক গুণ, আর এটা হচ্ছে অ্যারিথমেটিক যোগ আর কি। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে এটাকে লিখতে পারি, না এ বি প্লাস এ সি করে লিখতে পারি। এটা আবার আমাদের যোগের ফর্মুলা অনুযায়ী হয়ে যাবে ক্লাস এ বি প্লাস হয়ে যাবে ক্লাস কত, এ সি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত, ক্লাস এ ইন্টু কত হয়ে যাবে এখানে, ক্লাস বি, প্লাস দিয়ে আমরা লিখতে পারবো ক্লাস এ ইন্টু দিয়ে হয়ে যাবে ক্লাস সি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লেফট ডিস্ট্রিবিউটিভ লটাও এক্ষেত্রে হোল্ড করে গেছে। সিমিলারলি তুই রাইট ডিস্ট্রিবিউটিভ লটাকেও হোল্ড করে একইভাবে দেখাতে পারবি। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম যে জেড এন প্লাস ডট ওই যে অ্যালজেব্রিক স্ট্রাকচারটা সেটা কি ফর্ম করলো, রিং ফর্ম করলো। এবং এই যে রিংটা হয়েছে, এই রিংটার নাম আমরা কি বলবো, রিং অফ ইন্টিজার্স মডিউলো এন, কেমন? এবং এক্ষেত্রে বলে রাখি এই রিংটা একটা কমিউটেটিভ রিং হবে অবশ্যই, তার কারণ ক্লাস এ ইন্টু ক্লাস বি করলে যেটা পাবি, ক্লাসের মধ্যে এ ইন্টু বি, সে এ ইন্টু বিকে বি ইন্টু এ করে লেখা যায়, তাহলে ওটাকে ভাঙালে লেখা যাবে ক্লাস বি ইন্টু ক্লাস এ। সুতরাং এটা একটা কমিউটেটিভ রিংও ফর্ম করবে। এবং শুধুমাত্র তাই নয়, এটা একটা রিং উইথ ইউনিটিও হবে। এর ইউনিট, এই ইউনিটিটা কোনটা এই রিংয়ের, না এই যে ক্লাস ওয়ান যেটা, এটা হচ্ছে ইউনিটি। কেন এটা ইউনিটি, তার কারণ যদি আমি ক্লাস এর সঙ্গে এই ক্লাস ওয়ানের আমরা ডট করি তাহলে কত পেয়ে যাচ্ছি, ক্লাস অফ এ ইন্টু ওয়ান পাচ্ছি আর কি। এটা কিন্তু আমাদের অ্যারিথমেটিক আর কি মাল্টিপ্লিকেশন, এবং এ ইন্টু ওয়ান মানে আমরা জানি সেক্ষেত্রে কত হয়, এই ওয়ানটা হচ্ছে আমাদের সেই জেড যে আমাদের ইন্টিজার সমূহের যে রিংটা হয় তার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইউনিটি আর কি। তাহলে এ ইন্টু ওয়ান করলে এক্ষেত্রে ক্লাস এই আবার ব্যাক করবে, ইন্টু ওয়ান মানে এখানে এ হবে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো যে এই ক্লাস ওয়ানটা হচ্ছে ইউনিটি। তার মানে এই যে ইন্টিজার্স মডিউলো এন এর যে রিংটা আমরা দেখলাম সেটা কিন্তু একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, কেমন? এরপর আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে এলিমেন্টারি প্রপার্টিজ অফ এ রিং। আমরা দেখব কোনো একটা রিংয়ের রিংয়ের মধ্যে কি কি প্রপার্টি হোল্ড করে। আমরা দেখেছিলাম গ্রুপের ক্ষেত্রেও বেশ কিছু প্রপার্টি হোল্ড করে, এবং খুব
এটা মনে রাখবি ভালোভাবে যে এই যে প্রপার্টিগুলো আমি এখন পড়াবো সেগুলো কিন্তু আমাদের শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট কিন্তু সেগুলো সব। আচ্ছা, এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে সাম এলিমেন্টারি প্রপার্টিজ অফ এ রিং। রিংয়ের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম আর কি, যে বেশ কিছু এলিমেন্টারি প্রপার্টি আছে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে এক্ষেত্রে আমাদের আসতে পারে। এক্ষেত্রে বলে রাখি যে রিং হতে গেলে সেটা প্লাসের সাপেক্ষে অবশ্যই একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করতে হচ্ছে। তার মানে গ্রুপের যে প্রপার্টিগুলো আমরা পড়ে এসেছিলাম, কী কী প্রপার্টি গ্রুপের দেখেছিলাম বেশ কিছু, আমি একটু যদি রিমাইন্ড করার চেষ্টা করি। আমরা লেফট ক্যান্সেলেশন ল, রাইট ক্যান্সেলেশন ল এগুলো দেখেছিলাম। তারপর সেখানে যে আইডেন্টিটি যে এলিমেন্টটা হয়েছিল সেটা ইউনিক হয়েছিল, সেগুলো আমরা দেখেছিলাম। তো এই ধরনের যে বেসিক প্রপার্টিগুলো আমরা গ্রুপের ক্ষেত্রে প্রমাণ করেছিলাম সেগুলো অবভিয়াসলি রিংয়ের ক্ষেত্রেও হবে, যেহেতু রিং মানে সেটা একটা অবশ্যই প্লাসের সাপেক্ষে অ্যাডিশনের সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করবে, কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে। সুতরাং সেই প্রপার্টিগুলো কিন্তু আমার এখানে প্রমাণ করার নতুন করে কোনো দরকার নেই। কিন্তু আরও কিছু প্রপার্টি আছে যেগুলো আমরা গ্রুপের ক্ষেত্রে করিনি, কিন্তু সেগুলো আমরা রিংয়ের ক্ষেত্রে নতুন করে আমরা পাবো, বেশ কিছু আলাদা প্রপার্টি। সেই প্রপার্টিগুলো আমি এখন প্রমাণ করছি, যার মধ্যে প্রপার্টি 1 যেটা আছে সেটা বলছে ইন এ রিং আর প্লাস ডট, কি বলছে এটা হচ্ছে প্রপার্টি 1। আমি এখানে লিখে নিলাম এটা প্রপার্টি 1। প্রপার্টি 1টা বলছে যে এইটা যদি আমাদের সেই রিংটা হয় আর প্লাস ডট, তাহলে এ ডট জিরো ইজিক্যাল টু জিরো ডট এ ইজিক্যাল টু জিরো হবে, যেখানে এই জিরো ইজ দি জিরো এলিমেন্ট ইন দ্য রিং আর। কেমন? তাহলে এটা আমরা এখন প্রমাণ করব। এখানে হচ্ছে এটাই আর এর মধ্যে থাকা যে কোনো একটা এলিমেন্ট। কেমন? তাহলে দেখা যাক এটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। দেখ, আমি এখান থেকে শুরু করছি। আমরা এখান থেকে কি লিখতে পারি যে এ ডট জিরো প্লাস এ ডট এ ইজিক্যাল টু, লেখা যায় এ ডট জিরো প্লাস এ। এর পাশে আমি আর লিখছি না, তোরা কিন্তু পরীক্ষার সময় লিখবি। এটা কি ইউজ করেছি? লেফট ডিস্ট্রিবিউটিভ লকে এখানে হোল্ড করিয়েছি বা ইউজ করেছি। পাশে লিখবি বাই লেফট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। কেমন? আমি আর লিখলাম না এগুলো। আচ্ছা, দেখা যাক এরপরে আমরা এখান থেকে কিভাবে লিখতে পারি। দেখ, এই দিকে তো আমাদের থাকলো এ ডট জিরো প্লাস এ ডট এ, এগুলো ভীষণই সোজা আর কি। এটাকে আমরা জিরো প্লাস এ মানে আমরা জানি যে সেটা কি হয় না, রিং এর প্রপার্টিতেই আমরা দেখেছি ডেফিনেশনে এটা ই হয়, তার মানে এ ডট এ হবে। আচ্ছা দেখ, এটাকে আমরা লিখতে পারি এ ডট জিরো প্লাস এ ডট এ ইজিক্যাল টু, এটা তো একটা রিং এর এলিমেন্ট, সুতরাং জিরো এলিমেন্টের সঙ্গে যোগ করলে সেই এলিমেন্টই থাকবে, তাহলে এটাকে জিরো প্লাস এ ডট এ করে আমরা লিখতে পারি। এখন আমি দেখেছি যে যেহেতু রিং মানে সেটা গ্রুপ, তার মানে এখানে ক্যান্সেলেশন ল হোল্ড করবে, তার মানে এই রাইট ক্যান্সেলেশন ল ইউজ করে এই দুটোকে বাদ দিয়ে দিলে আমরা কত পেয়ে যাচ্ছি? এ ডট জিরো ইজিক্যাল টু জিরো পেয়ে যাচ্ছে। আমি কিন্তু পাশে একটা প্রপার্টিও লিখিনি, মুখে বলে দিলাম, তোরা কিন্তু এটা বুঝে নিলি, তোরা কিন্তু লিখবি ফাইনালি করার সময়। এখানে লিখবি লেফট ডিস্ট্রিবিউটিভ ল, এখানে তোরা যখন করবি তখন লিখবি যে এটা হচ্ছে জিরো এলিমেন্টের জন্য এটা হয়েছে, এখানে লিখবি যে ইউজিং দ্য প্রপার্টি অফ জিরো এলিমেন্ট। এখান থেকে যখন লিখবি সেখানেও লিখতে হবে যে জিরো এলিমেন্টের জন্য এটা লিখতে পেরেছি এই লাইনটা থেকে এই লাইনটা, এবং তারপরে লিখবি ক্যান্সেলেশন ল করে এই লাইনটা পেয়ে গেলাম, তার মানে এ ডট জিরো ইজিক্যাল টু প্রমাণ হয়ে গেল জিরো। সিমিলারলি যদি জিরো ডট এ ইজিক্যাল টু জিরো প্রমাণ করতে হয়, তাহলে এখানে যেমন এ ডট জিরো করেছিলাম ওটা শুরু করতে হবে কিভাবে না, জিরো ডট এ দিয়ে, প্লাস দিয়ে আমরা সেই এ ডট এই দেবো, এবং এখান থেকে এটাকে আমরা ডান দিক থেকে নেব আমরা এটা, তার মানে এখানে আমাদের লিখতে হবে কি, যে এটা যেমন লেফট ডিস্ট্রিবিউটিভ ল ছিল, এটাকে লিখবি পাশে রাইট ডিস্ট্রিবিউটিভ ল, এবং সিমিলারলি যদি করে যাস এটাকে এখান থেকে আসবে এ ডটে, তারপরে ওটাকে আবার লিখে নিবি জিরো প্লাস এ ডটে, এবং লাস্টে এসে রাইট ক্যান্সেলেশন ল হোল্ড করলে এ ডটে দুটো বাদ চলে যাবে, হয়ে যাবে জিরো ডট এ ইজিক্যাল টু কত না জিরো। তাহলে প্রমাণ হয়ে গেল এ ডট জিরো ইজিক্যাল টু জিরো, আবার জিরো ডট এ ইজিক্যাল টু কত না জিরো। কেমন? এটা হচ্ছে প্রপার্টি 1। এরপর চলে আসি প্রপার্টি 2-তে। প্রপার্টি 2 এর মধ্যে তিনখানা ভাগ আছে, আবার তার মধ্যে 1 নম্বর আর 2 নম্বরটা হচ্ছে একই রকম, তাহলে আমি 1 নম্বরটা করবো আর সেক্ষেত্রে 3 নম্বরেরটা দেখিয়ে দিচ্ছি কি আছে। কেমন? তাহলে দেখা যাক যে প্রপার্টি 2 কি বলছে। তাহলে প্রপার্টি 2 এর 3টে ভাগের মধ্যে প্রথম ভাগটা বলছে যে ইন এ রিং আর প্লাস ডট, বলছে এ ডট এ ডট মাইনাস বি ইজিক্যাল টু মাইনাস এ ডট বি। 2 নম্বরটা বলছে মাইনাস এ ডট বি
ডট বি ইজ ইকাল টু মাইনাস এ ডট বি। আর 3 নম্বরটায় বলছে মাইনাস এ ডট মাইনাস বি ইজ ইকাল টু এ ইন্টু বি। এই হচ্ছে আমার এখানে তিনটে প্রপার্টি আছে, এ ডট মাইনাস বি মাইনাস এ ডট বি আছে, এবং সেক্ষেত্রে মাইনাস এ ডট বি ইজ ইকাল টু আমাদের প্রমাণ করতে হবে মাইনাস এ ডট বি, এবং মাইনাস এ ডট মাইনাস বি মানে এ ডট বি। এই তিনটে আছে। তো বুঝতেই পারছিস এই দুটো তো একদম সিমিলার টাইপের, এই দুটোকে আলাদা করে আর আমার এখানে প্রমাণ করার কোনো দরকার নেই, আমি 1 নম্বরেরটা করলেই হয়ে যাবে 2 নম্বরেরটা। তাহলে আমি প্রথমে 1 নম্বরেরটা শুরু করছি, দেখা যাক 1 নম্বরেরটা আমরা এখানে কি করে করতে পারি। দেখ এখানে যেটা রয়েছে আর কি, সেটা হচ্ছে এ ডট মাইনাস বি, এরকম একটা টার্ম তোকে আনতে হবে। তাহলে এ ডট আমরা কি করছি, মাইনাস বি প্লাস বি করছি। এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি না, খেয়াল করে দেখ এখান থেকে আমরা কিভাবে লিখতে পারি। এটাকে তো তুই ধর এটাকে আমি লেফট ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করেই লিখছি, সেটা কত হয়ে যাচ্ছে না এ ডট মাইনাস বি হয়ে যাচ্ছে, এবং প্লাস দিয়ে কত হয়ে যাচ্ছে এ ডট বি হয়ে যাচ্ছে। তাহলে এদিকে আমরা এ ডট কত পেয়ে যাচ্ছি মাইনাস বি প্লাস বি মানে 0 এলিমেন্ট 0 ইজ ইকাল টু এ ডট মাইনাস বি প্লাস দিয়ে কত হয়ে যাচ্ছে এ ডট বি। আমরা এইমাত্র প্রমাণ করলাম এ ডট 0 মানে কত 0 ইজ ইকাল টু হয়ে যাচ্ছে এ ডট মাইনাস বি প্লাস এ ডট বি। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখলে কি পেয়ে যাচ্ছি যে এ ডট বি প্লাস দিয়ে এ ডট মাইনাস বি ইজ ইকাল টু 0 পেয়ে যাচ্ছি, তাই তো? এইবার একটা জিনিস ভালোভাবে খেয়াল কর, মনে করে দেখ যে আমরা রিংয়ের ক্ষেত্রে তার প্রপার্টি হিসেবে কি লিখেছিলাম, ফর অল এ বিলংস টু আর দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট মাইনাস এ সাচ দ্যাট কি হয়েছিল মাইনাস এ প্লাস এ ইজ ইকাল টু 0 এলিমেন্ট হয়ে গেছিল। এই মাইনাস এটাকে বলেছিলাম এর কি না ইনভার্স। তাহলে দেখ তো লক্ষ্য করে এই যে এলিমেন্টটাকে পাচ্ছিস, এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টটার আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি না 0 এলিমেন্ট পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি না যে এই এলিমেন্টটার অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে এটা। তাহলে এর অ্যাডিটিভ ইনভার্সকে কিভাবে ডিনোট করব, এর অ্যাডিটিভ ইনভার্সকে কিভাবে ডিনোট করি মাইনাস এ দ্বারা। তার মানে এই এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স কত হবে মাইনাস অফ এ ডট বি হবে, আর সেটা কত এক্ষেত্রে দেখলাম এ ডট মাইনাস বি। তাহলে হয়ে গেল এ ডট মাইনাস বি। তাহলে দেখ 1 নম্বরেরটা প্রুফ হয়ে গেল, এ ডট মাইনাস বি মানে মাইনাস এ ডট বি। 1 নম্বরেরটা ডান। 2 নম্বরেরটা নিজেরাই ওইভাবে করতে পারবি। আমি এবার দেখি 3 নম্বরেরটাকে আমরা কিভাবে করতে পারি। দেখো পাশে কিন্তু ওই যেগুলো ইউজ করেছিস আর কি এক্ষেত্রে সেগুলো সব লিখবি, কিন্তু ওটা আমি আর বারবার বলছি না। রিংয়ের ক্ষেত্রে যে আমরা 9টা প্রপার্টি দেখেছি তার মধ্যে কোনটা তুই এক্ষেত্রে ইউজ করছিস প্রত্যেকটা লাইনের পাশে সেগুলো আলাদা করে কিন্তু ফাইনালি করার সময় লিখবি। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই জিনিসটা। তাহলে এখন আমরা করব মাইনাস এ ডট মাইনাস বি। আচ্ছা দেখ এটাকে আমি মনে মনে পি ভাবি, তাহলে পি ডট মাইনাস কিউ মানে কত হবে মাইনাস এখানে কত হয়ে যাবে পি ডট কিউ হয়ে যাবে। আবার দেখ এটাকে মাইনাস এ ডট বি হিসাবে ভাবলে মাইনাস এ ডট বি হয়, তাহলে এটা হয়ে যায় মাইনাস দিয়ে এ ডট বি। আচ্ছা দেখ এই এলিমেন্টটার এটা ইনভার্স, তার আবার ইনভার্স, ইনভার্সের ইনভার্স মানে সেই এলিমেন্টই ব্যাক করবে, তার মানে কত পেয়ে যাবো এ ডট বি পেয়ে যাবো। তাহলে 3 নম্বরেরটা প্রমাণ করা হয়ে গেল। পাশে ওই প্রপার্টিগুলো লিখবি যেটা যেখানে ইউজ করেছিস, মানে যে লাইনে যেটা হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রপার্টি 2টাও প্রমাণ করে ফেললাম। এরপর আমরা চলে আসি প্রপার্টি 3-তে। দেখা যাক প্রপার্টি 3 কি বলছে। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি সব, প্রপার্টি 3-তে চলে আসছি। এই প্রপার্টিগুলো কিন্তু প্রত্যেক বছর কিন্তু পরীক্ষায় এসছে পাসের মানে প্রশ্নে। এগুলো দেখা যাচ্ছে যে অনার্সের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো কোনো ইম্পর্টেন্ট কোশ্চেনই নয়, কিন্তু পাসের ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি তাহলে কিন্তু এই ছোটো ছোটো কোশ্চেনগুলো, এই প্রপার্টিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এক একটা কোশ্চেন সেক্ষেত্রে পরীক্ষায় আসার মতো প্রত্যেকটা। প্রপার্টি 3-তে কি বলছে, বলছে ইন এ রিং আর প্লাস ডট। একটা জিনিস সবার ফার্স্টে লিখে নিয়েছে, ডিফাইন করে নিয়েছে। বলছে যে এ মাইনাস বি ইজ ডিফাইন্ড অ্যাজ, কি বলছে কোনো একটা রিংয়ের ক্ষেত্রে এ মাইনাস বি এটাকে কিভাবে আমরা ডিফাইন করব, ইজ ডিফাইন্ড অ্যাজ এ মাইনাস বি ইজ ইকাল টু এ প্লাস অফ মাইনাস বি ফর অল এ কমা বি বিলংস টু আর। এই জিনিসটা আমার যে কোনো রিংয়ের ক্ষেত্রে এই ডেফিনেশনটা আমার অলরেডি আছে আর কি। এটাকে ধরেই আমি এবার করব যে প্রপার্টিটা করতে যাচ্ছি। কাজে তুই রিংয়ের ক্ষেত্রে যখনই এ মাইনাস বি পাবি এটাকে এ প্লাস মাইনাস বি করে অবশ্যই লিখতে পারিস, কোনো রকম তার জন্য পাশে কিছু লেখা লাগবে না। এবার দেখ এখানে যে দুটো প্রপার্টি আছে তার মধ্যে প্রথম প্রপার্টিটা বলছে কি না এ মাইনাস বি ডট সি
ইজিক্যাল টু করতে হবে এ ডট সি মাইনাস বি ডট সি। এটা যদি প্লাস থাকতো তাহলে তো সেই রিংয়ের ডেফিনেশন হয়ে যেত 8 নম্বর প্রপার্টি, তাহলে আর করারই কোনো দরকার পড়তো না। আর 2 নম্বরে বলছে কি না সি ডট এ মাইনাস বি ইজিক্যাল টু হয়ে যাবে সি ডট এ মাইনাস সি ডট বি। তাহলে আমিও এখানে 1 নম্বরেরটা করছি, ন্যাচারালি 2 নম্বরটা করবো না। আর এই প্রপার্টিটা একদমই সহজ, কিছু নেই আর কি বেসিক্যালি। তাহলে দেখা যাক 1 নম্বরটা কিভাবে আমরা করতে পারি। দেখ, এই যে এ মাইনাস বি ডট সি আমি লিখলাম, এটাকে তো আমরা চাইলে এই ডেফিনেশন অনুযায়ী কিভাবে লিখতে পারি, এ প্লাস দিয়ে মাইনাস বি করে লিখতে পারি। কেমন? ডট সি থাকলো, এখানে লিখতে পারিস বাই দ্য ডেফিনেশন অফ এ মাইনাস বি, পাশে লিখবি আর কি, লিখতে পারিস মানে লিখবি বাই দ্য ডেফিনেশন অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি, সেইটা ইউজ করে আমি এই লাইনটা লিখলাম। এবার দেখ, এখানে আমি রিং এর ক্ষেত্রে রাইট ডিস্ট্রিবিউটিভ লকে হোল্ড করাতে পারবো, পরের লাইনে পাশে লিখবি। হোল্ড করালে কি হয়ে যাবে, এটা এ ডট সি প্লাস দিয়ে কি হয়ে যাবে না মাইনাস বি ডট সি হয়ে যাবে। এখানে দেখ কি হয়ে যাচ্ছে, এটা তো এ ডট সি থাকলো, আমরা তো এইটা প্রপার্টি 2 তে প্রমাণ করেছি মাইনাস বি ডট সি মানে কত, মাইনাস অফ বি ডট সি হয়ে যায় এটা মানে, তার মানে এটা আমাদের কত হয়ে যাচ্ছে প্লাস দিয়ে এটা হয়ে যাচ্ছে মাইনাস অফ বি ডট সি। আর এইটাও একটা রিং এর এলিমেন্ট, এটাও একটা রিং এর এলিমেন্ট, তাহলে এইটা যদি মাঝখানে এইভাবে লেখা থাকে কি দেখেছি এ মাইনাস বি, সুতরাং ডেফিনেশন অনুযায়ী এটা হয়ে যায় এ ডট সি মাইনাস বি ডট সি। তার মানে প্রুফটা কমপ্লিট, খুবই সহজ আর কি। আর 2 নম্বরটা তো একইভাবে করতে পারবি নিজেরা। এবার চলে আসি প্রপার্টি 4-এ। প্রপার্টি 4-এ বলছে যে ইন এ রিং উইথ ইউনিটি, কোন একটা রিং দেওয়া আছে, এই যে এটা রিং, ধরে নে এটা রিং উইথ ইউনিটি, এর ইউনিটি এলিমেন্টও আছে এই রিং এর মধ্যে, এবং ইউনিটিটা হচ্ছে ই, সেই ইটাকে দেখাতে হবে ইউনিট। কেমন? তাহলে দেখা যাক আমরা ওটাকে কিভাবে দেখাতে পারি। এই জিনিসগুলো যে স্টাইলে আমি প্রুফগুলো করছি তোদের ভীষণই এটা মানে এলিমেন্টারি, খুবই সহজ, নিজেরা পড়লেও বুঝতে পারতিস, এতটাই এলিমেন্টারি ব্যাপার এই জিনিসগুলো। কারণ গ্রুপ ট্রুপ যখন হয়েছে তখন এই জিনিসগুলো অলরেডি প্রমাণ করা হয়ে গেছে, সেইগুলোকেই আমরা কাজে লাগিয়ে এখানে করছি। সুতরাং নতুন কিছু আমরা কিন্তু এই ভিডিওটার মধ্যে করছি না অ্যাকচুয়ালি। তাহলে এখানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রপার্টি 4 করব। প্রপার্টি 4 আমাদের কি বলছে না, বলছে এটা যদি একটা রিং হয় উইথ কি বলছে ইউনিটি, উইথ ইউনিটি ই, তাহলে আমাকে প্রুফ করতে হবে প্রুফ দ্যাট ই ইজ ইউনিক। আমরা দেখাতে চাই যে ইউনিটিটা ইউনিক। কেমন? তাহলে কিভাবে প্রুফ করতে পারি না, আমরা ধরে নিই যে ওই রিং এর মধ্যে দুটো ইউনিটি আছে, তাহলে লেট ই অ্যান্ড এফ আর টু ইউনিটি। অতএব কি লিখতে পারবো ইউনিটির ডেফিনেশন অনুযায়ী, এ ডট ই ইজিক্যাল টু ই ডট এ ইজিক্যাল টু এ হবে। আবার আমরা লিখতে পারি যে এ ডট এফ ইজিক্যাল টু এফ ডট এ ইজিক্যাল টু সেটাও এ হবে, পাশে লিখবি বাই দ্য প্রপার্টি অফ ইউনিটি। আচ্ছা দেখ, এই যে ঘটনাটা ঘটছে এর পাশে আমরা কি লিখবো, ফর অল এ বিলংস টু আর, এর পাশেও লিখবো ফর অল এ বিলংস টু আর রিং। তার মানে আমরা যদি এখন এ ইজিক্যাল টু এফ ধরি তাহলেও এই প্রপার্টিটা হোল্ড করবে। তাহলে আমরা এখন লিখছি যে পুটিং এ ইজিক্যাল টু এফ ইন 1 মানে 1 নম্বরেরটা, অ্যান্ড এফ ইজ অ্যান্ড এ ইজিক্যাল টু ই ইন 2 নম্বরেরটা। তাহলে এখানে এর জায়গায় এফ পুট করলে কত হচ্ছে, এফ ডট ই ইজিক্যাল টু ই ডট এফ ইজিক্যাল টু আমাদের এফ হয়ে যাচ্ছে, আর এখানে এর জায়গায় ই পুট করলে কত হচ্ছে, ই ডট এফ ইজিক্যাল টু এফ ডট ই ইজিক্যাল টু আমাদের ই হয়ে যাচ্ছে। তাহলে দেখ ই ডট এফ মানে এফ, আবার ই ডট এফ মানে ই, তার মানে এখান থেকে পেয়ে গেলাম এফ ইজিক্যাল টু ই। তার মানে ইউনিটি যেটা হয় সেটা ইউনিক হয়। আমি এই ভিডিওটা এই অবধি কমপ্লিট করছি আর কি। আমার ইচ্ছা ছিল আরও বেশি কিছুটা এটাকে লেন্দি করে পলিনোমিয়াল রিংটা করিয়ে দেওয়া অবধি আমার ইচ্ছা ছিল, কিন্তু এই অবধি থাক, আমি অল্প অল্প করে এগোক আমাদের। আমি নেক্সট ভিডিওটা খুব শিগগির আপলোড করব, সেখানে আমরা পলিনোমিয়াল রিং থেকে স্টার্ট করব। তাহলে আজকে যেটা হলো বেসিক্যালি আমরা রিংয়ের ডেফিনেশন দেখলাম, তারপরে এক্সাম্পল দেখলাম, 3টে এক্সাম্পল আছে, আমি লাস্টেরটা করালাম। প্রপার্টি আছে রিংয়ের ক্ষেত্রে, 4টে প্রপার্টি আমরা প্রুভ করলাম, এবং 4টে প্রপার্টি কিন্তু পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ প্রমাণগুলো, কিচ্ছু নেই প্রমাণগুলোর মধ্যে। নেক্সট ভিডিওতে আমরা পলিনোমিয়াল রিং থেকে শুরু করব, আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ।